আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, ভিডিও দেখেই হয়তো বুঝে গিয়েছো, ফাইনালি প্রিয় প্রণয়িনী, ও মাই গুডনেস, 100 বছর অপেক্ষা করার পরে নতুন পর্ব আসতো। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথা, বেশি বেশি লাইক আর কমেন্ট করবা কিন্তু, না হলে কিন্তু ভিডিও দেবো না। নাসির মঞ্জিলের পরিবেশ তখনও রমরমে, খুশির ঢল নেমেছে বাড়িতে যেন আজ। এত বছরের আমানিশা কেটে গিয়ে এক চিলতে খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। তাদের সেই খুশিতে ভাটা পড়ল না কোনোভাবেই, তা যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। রোমানা খাতুন পুরো পরিবার সহ এসেছে। গত 5 বছরে অনেক কিছু বদলেছে। তুলি আর পলিরও বিয়ে হয়ে গিয়েছে, স্বামী সন্তান নিয়ে তারা এখন বাহিরে সেটেলড, সুখে সাংসারিক জীবন কাটাচ্ছে। সবার মধ্যে আরশের জীবনটাই যেন বিশৃঙ্খলায় মোড়ানো ছিল। এখন আরশের জীবনটাও সুসজ্জিত সুশৃঙ্খল হয়ে উঠল। অতিথি বলতে তেমন কেউ নেই। নুসরাতের নানা বাড়ির লোক আসেনি আজ, আগামীকাল আসবে। রোমানা খাতুন আসার পর আপ্যায়নে লেগে পড়লেন সবাই। 2 হাতে নাস্তার আয়োজন করতে শুরু করলেন। নাজমিন বেগমের মুখের উপর থেকে হাসির দ্যুতি যেন সরছেই না। ড্রয়িং রুমে লাগানো বড় সড়ো ফ্যামিলি ফটোটা সরিয়ে ফেলেছিল ইশরাত। নুসরাতের অ্যাক্সিডেন্টের পরে সেটা দেখলে আরও বেশি তার কথা মনে পড়তো, তাই তা আবারও আহান এনে নিজ উদ্যোগে তার জায়গায় লাগিয়ে দিয়েছে। সুফি খাতুন পা তুলে বসেছিলেন চেয়ারের উপর। খোশ গল্পে ব্যস্ত ছিলেন রুমানা খাতুনের সাথে। আগের গল্পগুলোই করছিলেন। এবার আরশ আর নুসরাতের কথা আসতেই সামান্য বিরক্তি প্রকাশ করলেন তিনি। বিতৃষ্ণায় মোড়ানো কণ্ঠে বললেন, সেই যেহেতু একই হবে, তাহলে এত নাটক সাজানোর কি দরকার ছিল? দুটোকেই পছন্দ করে, ভালোবাসা আছে, তাহলে সেই সব মানতে এত নারাজ কেন? যেন জাত কমে যাবে অল্প স্বল্প অনুভূতি প্রকাশ করলে। বুঝলাম, আরস বেটা মানুষ, চাপা স্বভাবের। পুরুষ মানুষ তো চাপা স্বভাবেরই হয়। তারা তো এত সহজে ভালোবাসার কথা স্বীকার করে না। পুরুষালি একটা ব্যাপার স্যাপার আছে না সেখানে। কিন্তু তুই তো মেয়ে মানুষ, সারাদিন পকর পকর করতে থাকিস, তুই বলে দিলেই তো হতো। এত চাপা স্বভাব অনুভূতি এদের, বাপরে বাপ, ভাবতেই আমার বিরক্ত লাগছে। মেয়ে মানুষ হবে খোলা বইয়ের মতো, জামাই মানুষের কাছে সঁপে দেবে, নিজেকে প্রকাশ করবে। তুই তা না করে ভাব দেখাস। দেখলেই এবার কি হলো? দুটোর জীবন থেকে 5টা বছর এমনি এমনি গেল, লাভ হলো কিচ্ছু? যদি দুটো মিলেমিশে থাকতো তাহলে এতদিনে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে যেত, বাচ্চাগুলো টুকটুক করে বড় হয়ে যেত। কি বলেন আপনি এই বিষয়ে বিআইন? রোমানা খাতুন মাথা দোলালেন। সুফি খাতুন মুখে পান সুপারি ঢোকালো। টেবিলে বসা নুসরাতের দিকে তাকালেন দুজনেই একসাথে, যে মাথা ফেলে শুয়ে আছে। রোমানা খাতুন বললেন, বিয়ের অনেক বছর হয়েছে, তাড়াতাড়ি এবার সুখবর দিও। নুসরাত চোখ তুলে তরাক করে তাকালো। ভুরু উপরে তুলে জিজ্ঞেস করলো, কিসের সুখবর? সুফি খাতুন হাত দিয়ে নুসরাতের বাহুতে থাপ্পড় বসালেন। মুখ পুরি, সুখবর বুঝিস না? না বুঝি না, তুমি বলো কিসের সুখবর? রোমানা খাতুন বললেন, নাতির ঘরের পুতির। এটা আবার এমন কি বিষয়? আগামীকালের ভেতরই এনে দেব। সুফি খাতুন অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিভাবে? অনাথ আশ্রম থেকে কাউকে অ্যাডাপ্ট করে নিয়ে আসবো? রোমানা খাতুন বললেন, ওভাবে কে চাইছে? আমি আরশের ঔরসজাত সন্তান দেখতে যাচ্ছি। আড়মোড়া ভেঙে উঠে বসলো নুসরাত। বসার ধরন খুব একটা ভালো না। গায়ে এখনো লেহেঙ্গা, দোপাট্টা কোথায় আছে বলা মুশকিল। চুলগুলো পাখির বাসার মতো ঝাঁক বেঁধে আছে। গলার আওয়াজ নিচে নামিয়ে রুমানা খাতুনের উদ্দেশ্যে বলল, আমার কাছে তা চাইছেন কেন? আপনার বড় নাতির বউয়ের কাছে চান? বিয়ের তো কম দিন হলো না। আমার বাবা এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আবার সুফি খাতুন খোঁচা মারলেন সূক্ষ্ম কণ্ঠে, ইন্টারেস্ট নাই বলতে বলতে দেখবি বছর ঘুরতে না ঘুরতেই আরশ একটা কোলে দিয়ে দিয়েছে। নুসরাত ভেঙচি কাটলো, বলল, বললেই হলো, আমার অনুমতি ছাড়া একটা বাচ্চাও হবে না। রোমানা খাতুন বললেন, তা সময় হলেই দেখা যাবে। সুফি খাতুন নুসরাতের দিকে চাপলেন, মুখে চোখে দুষ্টুমি। নুসরাত সরে গেল দূরে। উনি আরো বেশি করে আগালেন, বললেন, শোন, বাসর নিয়ে তোকে কিছু কথা বলি। নুসরাত সরে গেল আরো একটু, বলল, শুনতে ইচ্ছুক নই। আর শোন, এইসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আগে ভাগে পরামর্শ নিতে হয়। তোমার নাতিকে গিয়ে দাও। দূর,
এসব ওকে বলার আছে নাকি? আয় তোকে শিখিয়ে পড়িয়ে দিই। নুসরাত সরতে চাইলে সুফি খাতুন চেপে ধরলেন তাকে। রুমানা খাতুনকে বললেন, বেআইন, ওই দিক থেকে এসে চেপে ধরুন, একটু পরামর্শ দেওয়া জরুরি, এমন তিরিং বিরিং করা মেয়ে মানুষকে। রুমানা খাতুন ঘুরে এসে বসলেন নুসরাতের ওপাশে। পেছনে এসে দাঁড়ানো আমিরাকে খেয়ালই করলো না কেউ, যে কান পেতে দাঁড়িয়ে আছে কথা শোনার আশায়। নুসরাত উঠতে চাইলে চেপে ধরলো দুজনে। দেখ তো, মেয়েলি গলার স্বরটা ভাসলো, আরে ভাই, কে বলবে আমাকে? আমি জানি এটা কারা, একজন অ্যাডাল্ট মেয়েকে এসে বাসরের সম্পর্কে জানাচ্ছে, সরুন। সুফি খাতুন সরলেন না, উল্টে চেপে ধরে বিস্তারিত বলতে শুরু করলেন। নুসরাতের মুখ দেখেই বোঝা গেল সে বিরক্তিতে ফেটে যাচ্ছে। দীর্ঘ 10 মিনিট তাকে বাসর সম্পর্কে আলোচনা করার পর গলার আওয়াজ আরো নিচে ঝুঁকালেন সুফি খাতুন। আশপাশে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা, কিন্তু পিছু দেখতে ভুলে গেলেন। নুসরাত থামানোর প্রচেষ্টা চালালো অনেক, তবুও থামাতে পারল না দুই বাসর বিশেষজ্ঞদের। স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কথা বলতে লাগলেন অনায়াসে। নুসরাতের বমির উদ্রেক হলো, চোখ দুটো বুজে ছি ছি করে উঠল। রোমানা খাতুন শেষে কিছু একটা বলতে গেলে আর গলধারণ করতে পারল না সে। পেট চেপে ধরে ওয়াক ওয়াক করে উঠল, ঠেলে সরিয়ে বের হতে যাবে, এর মধ্যেই দেখা গেল ডাইনিং স্পেসে থাকা বেসিনে হরহরিয়ে বমি করছে আমিরা। নুসরাতের নিজের অবস্থা শোচনীয়, চোখ দুটো লাল হয়ে আছে, বারবার পেট ঠেলে বমি চলে আসছে। সে নিজেও ছুটল উপরের দিকে। পেছনে বসা সুফি খাতুন আফসোসের সঙ্গে বললেন, এদের কি হবে আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ বিষয়ের কথা শুনে এভাবে কেউ বমি করে ভাসায়? আশ্চর্য, আশ্চর্য। রোমানা খাতুন ঠোঁট টিপে হাসলেন। সুফি খাতুন বললেন, আশা ছেড়ে দিন, এত তাড়াতাড়ি আরশের ঔরসজাত সন্তান আসবে বলে মনে হচ্ছে না। রোমানা খাতুন একই স্বরে বললেন সুফি খাতুনকে, আপনিও আশা ছেড়ে দিন, আপনারও আহানের ঔরসজাত সন্তান এত তাড়াতাড়ি আসছে না, অবস্থা ভালো না। ঘড়ির কাঁটায় 8:32। আমিরার তখন বমি করতে করতে অবস্থা নাজেহাল। রোহিণী বেগম বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে দেখে এগিয়ে গেলেন দৌড়ে। হাইপার হয়ে শুধালেন, আরে আরে, কি হয়েছে, এই অবস্থা কেন তোর? আমিরা উত্তর দেওয়ার সময়টুকু পেল না, অনবরত বমি করেই চলল। চেয়ারে বসে আরাম করে পান সুপারি খাওয়া সুফি খাতুন বললেন, মনে হয় সুখবর আসতে চলছে। সৌরভী কিচেন থেকেই গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে বলে উঠল, কার, আপনার? চেতে গেলেন বয়স্কা, বললেন, চুপ, আমার আসবে কেন, আমার কি এখন সময় আছে? আমিরা টু শব্দটি করল না, মুখে পানির ছিটা দিল। রোহিণী বেগম তাকে সোফার ওপর বসিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমিরা, পেট খারাপ করেছে? আমিরা উত্তর দেয় না। সুফি খাতুনই বললেন, জামাই আদর সম্পর্কে বলছিলাম, বিস্তারিত শুনে এই মেয়ে এইভাবে বমি করছে। সুফি খাতুন থামলেন। রোহিণী কিছু বলবেন তাকে থামিয়ে দিয়ে পরপর আবারও বললেন, তোর বয়স কত? বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চার সময় হয়ে আসছে, এখনো এইসব বিষয় নিয়ে বমি করে ভাসাচ্ছিস? আমরা তো এমন করলাম না কখনো। ঝর্ণা বেগম শাড়ির আঁচলে হাত মুছে এগিয়ে আসলেন, বললেন, ফুপি, সবার মস্তিষ্ক তো আর একরকম হয় না। আপনি আমি বিষয়টা যত সহজে মেনে নিয়েছি, ততটা সহজে অন্য কেউ মেনে নেবে এমন ধারণা রাখা ভুল। সবার গ্রোথ তো আর সমান না। ঝর্ণা বেগমের কথা বলার মধ্যেই চোখ মুখ উল্টে বমি করে ভাসিয়ে দিল আমিরা ড্রয়িং রুম ভরে। উপর থেকে ভেসে এলো নুসরাতের ওয়াক ওয়াক শব্দ। ঝর্ণা বেগম রোহিণীকে পরিষ্কার হওয়ার কথা বলে আমিরাকে নিয়ে ছুটলেন সৈয়দ বাড়িতে। গা ছেড়ে দিয়েছে মেয়েটা। বাড়ির সদর দরজা ঠাঁ করে খোলা, বাড়িতে কারোর নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে, তাই সদর দরজা খোলা নিয়ে মাথা ঘামালেন না। আমিরাকে তার রুমে পৌঁছে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে আসো, যাও, আমি নিচে আছি। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দাও, দেখবে মন ফ্রেশ হয়ে গিয়েছে, উল্টাপাল্টা চিন্তা বের হয়ে গিয়েছে। আমিরা কথা শুনলো। ঝর্ণা বেগম তোয়ালে এনে দিলেন। বাথরুমের দরজা ভেজানো ছিল, ভিতরে ঢুকে দরজা ছিটকিনি লাগিয়ে দিল আমিরা। কাপড় রেখে যেই ঘুরলো, দেখলো চোখ বুজে বাথটাবে আহান শুয়ে আছে, শীষ বাজাচ্ছে নিজ মনে। খেয়াল নেই আমিরা দাঁড়িয়ে। রোমানা খাতুনের ফিসফিস করে বলা কথাটা আবারও বেজে উঠল তার কানের কাছে। গভীর কণ্ঠস্বরটা যেন প্রতিধ্বনিত হচ্ছে, স্বামী যখন ধীরে ধীরে সান্নিধ্যে এগিয়ে আসবে, তখন তোমাকেও। আমিরা তরাক করে চোখ মেলে তাকালো, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। আহান যখন দেখলো তার দিকে তাকিয়ে ভূতের মতো ভয় পাচ্ছে আমিরা, সে নিজেও চোখ কুঁচকে তাকালো। বাথটাব থেকে উঠে এক পা বাড়াতে যাবে, আমিরা নিষেধ করলো, আগাবেন না।
আহান কানে তুলল না। বাথটাব থেকে উঠে দুপা আগালো ধূপধাপ করে। এর মধ্যে ধরাম করে শব্দ হলো। অবাক হওয়ার সময় পেল না আহান। সেন্সলেস হয়ে বটল গ্রিন কালার টাইলসের উপরে পড়ে গিয়েছে আমিরা। হাত পা কাঁপছে তার থরথর করে। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছে। আহান কপাল কুঁচকে ছোট্টখাট্ট অবচেতন দেহটা কোলে তুলে নিল। মেঝে ভিজে থাকায় কাপড় ভিজে গিয়েছে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে তাকিয়ে থেকে শুইয়ে দিল বিছানায়। ওড়না বাথরুমের মেঝেতে পড়ে গড়াগড়ি খেলো। সাথে আমিরার গায়ের বাকি কাপড়ও গড়াগড়ি খেলো বাথরুমের মেঝেতে। নুসরাত লেহেঙ্গা খুলে ফেলে রেখেছে বিছানার উপর। সারা গায়ে তার ব্যথা হয়ে গিয়েছে। লাল লাল স্ক্র্যাচ পড়ে গিয়েছে স্কিনে। হিটার অন করে বিছানায় গা এলিয়ে দিতেই নাছির সাহেবকে দেখা গেল দরজার সামনে। বাবাকে দেখতেই নুসরাত উঠে বসলো। হুইল চেয়ার ঠেলে ঠেলে ভেতরে আসলেন নাছির সাহেব। বললেন, শরীর খারাপ লাগলে শুয়ে থাকো, কম ধকল তো যায়নি। নুসরাত তবুও উঠে বসলো, শুনল না। নাছির সাহেব বেডের পাশে এসে দাঁড়ালেন, ঠোঁটে হাসি। নুসরাতের শীর্ণ হাত দুটো মুঠোয় পড়ে হাসলেন। বিগলিত সেই হাসি দেখে নুসরাত নিজেও হাসল। নাছির সাহেব বললেন, তুমি খুশি তো নুসরাত? নুসরাত উত্তর দিল না, তাকিয়ে রইল বাবার দিকে। নাছির সাহেব বললেন, আমার এখনো বিশ্বাস হয় না যে তুমি বেঁচে আছো। ভাবলেই আমার শ্বাস বন্ধ হয়ে আসে খুশিতে। কেন যেন মনে হয় এটা স্বপ্ন, ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু এগুলো আমার স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বাস করা খুবই কঠিন। নাছির সাহেব মুচকি হাসি দিলেন মাথা ঝুঁকিয়ে। বললেন, আমি তো জানতাম আমার ইশরাত চাপা স্বভাবের, সে নিজের অনুভূতি স্বীকার করতে লজ্জা পায়। কিন্তু আমার নুসরাত তো এমন না, সে তো অনায়াসে যা ইচ্ছা করে তা বলে দিতে পারে। তাহলে তুমি এত চাপা স্বভাবের হলে কিভাবে? নিজের মনের কথা কেন চেপে রাখলে? নুসরাত উত্তর দিল না, শুধু হাসল। নাছির সাহেব নিজের হাতের মুঠো শক্ত করে চেপে ধরলেন শীর্ণ হাত জোড়া। কথা দাও, আর কখনো কোনো কথা ভিতরে চেপে রাখবে না। নুসরাত এক হাত রাখলো নাছির সাহেবের হাতের ওপর। ইশরাত এগিয়ে আসতে আসতে টিটকিরি মারল। বা, আমাকে ছাড়া এখানে বাবা মেয়ের আবেগপূর্ণ কথাবার্তা চলছে দেখছি। আমাকে ভুলে গিয়েছেন আব্বু? নাছির সাহেব ইশরাতের কথায় শব্দ করে হাসলেন। বললেন, তোমার কথা আমি কিভাবে ভুলে যাব বলো? তোমার জন্যই প্রথমবার আমি বাবা হওয়ার অনুভূতি জানতে পেরেছি। তুমি তো আমার মতো একজন বাবার কাছে বিগ অ্যাচিভমেন্ট। তুমি ছাড়া আমার কেউ নেই ইশরাত। ইশরাত এসে বসলো বিছানায়। নাছির সাহেব বললেন, আমি চাইতাম তোমরা ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। ছোটবেলায় তোমাদের কি বলতাম আমি? ইশরাত নুসরাত একসাথে বলে উঠল, ভদ্রমহিলা হয়ে ওঠো, ভদ্রমহিলাদের মতো আচরণ করো। নাছির সাহেব বললেন, কেন বলতাম এই কথা আমি জানি না, তবুও চাইতাম তোমরা ভদ্রমহিলা হয়ে ওঠো। ইশরাত ভদ্রমহিলা হয়ে উঠলেও নুসরাত হয়নি। আমি মেনে নিয়েছি, এটা হয়তো তোমার বিশেষত্ব। সবাই ভদ্রমহিলা হয়ে উঠলে তো আর হবে না, কাউকে দস্যিপনা করতে হবে। সেই দস্যি মেয়েটা হয়ে গড়ে উঠেছো তুমি। তোমাকে নিয়ে হাজারো বিষাদ সবার মনে থাকলেও আমার কিছু যায় আসে না। হাজার খারাপ হলে তুমি আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমার জীবনের অমূল্য সম্পদ। আমি যখন তোমার ছবি টিভির স্ক্রিনে ভেসে উঠতে দেখি একজন সফল ব্যবসায়ী হিসেবে, আমার বুক গর্বে ফুলে ওঠে। তুমি সবার কাছে খারাপ হলেও তুমি তোমার বাবার কাছে এই দুনিয়ার সব থেকে সেরা। তুমি সবার সেরা। তুমি কখনো কষ্ট পেও না। আমি চাই দুনিয়ার সব সুখ তুমি আর ইশরাত পাও। তোমরা দুজন আমার হৃদয়ের এক অংশ জুড়ে আছো। তোমাদের কিছু হলে আমি ভেঙে চুরমার হয়ে যাব। কখনো কষ্ট পেলে ভুল কাজ করবে না, কোনো খারাপ কাজ করবে না, নিজের সাথে নিজেকে আঘাত করবে না। কষ্ট পেলে বাবার কাছে চলে আসবে। কেউ ভালো না বাসলে জানবে তোমাদের বাবা তোমাদের খুব ভালোবাসে। তোমরা না থাকলে বাবার জীবনটা রঙহীন। বাবা তোমাদের ভালোবাসে, তোমাদের ছাড়া তার এই পৃথিবীটা পানসে। সে তোমাদের ছাড়া এক মুহূর্ত শ্বাস নিতে পারে না। তোমরা ছাড়া আমার কেউ নেই, বুঝেছো? কেউ নেই। নুসরাতের হাতটা আরো শক্ত করে মুঠিতে চেপে ধরলেন। বললেন, তুমি তুমি আর কখনো নিজ থেকে বিপদকে আমন্ত্রণ জানাবে না, যাই হয়ে যাক না কেন। একবার ভাগ্যের জোরে বেঁচে ফিরেছ, তাই বলে আরেকবার আল্লাহ তোমাকে সেই সুযোগ দিবে তার নিশ্চয়তা কি? যেখানে নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেখানে ভাগ্যের কি বিশ্বাস? ভুলেও তুমি কোনো পদক্ষেপ নেবে না, যেচে পড়ে বিপদে ঝাঁপ দেবে না। শুনেছ বাবার কথা? আমার সব তোমরা দুই বোন।
তোমাদের মুখের দিকে চেয়ে আমি বেঁচে আছি, তোমাদের কিছু হলে আমার কি হবে? হেলাল সাহেব, শহীদ সাহেব নামাজ শেষ করে নাসির মঞ্জিলে প্রবেশ করতে ঝড়ের গতিতে কেউ একজন এসে জড়িয়ে ধরল তার গা। অবাক হওয়ার সময় পেলেন না ভদ্রলোক, 2 পা পিছিয়ে গেলেন, চোখে মুখে বিভ্রান্তির ছাপ। এত বছর পর ছেলেকে নিচ থেকে এসে জড়িয়ে ধরা দেখে মস্তিষ্কটা অসর হলো কিছুটা। সোহেব সাহেব হেসে ফেললেন, ঠাট্টা করলেন। বউ পাওয়ার খুশিতে আজমল আলীর ছোট নাতি কি পাগল হয়ে গিয়েছে? আরও একবার পাগলাগারদ থেকে ঘুরে আসতে চান? আরশের কাছ থেকে উত্তর আসলো স্বাভাবিকের তুলনায় একটু দেরিতে। বাবাকে জড়িয়ে ধরে রেখেই বলল, দ্বিতীয়বার পাগলাগারদে যেতে সমস্যা নাই, যদি নুসরাত নাসির আমার সাথে যায়। সোহেদ সাহেব পিঠে চাপড় দিলেন। হিলাল সাহেব তখনও শকে। এত বড় ঝটকা মেনে নিতে পারছেন না তিনি। ওনাকে আরেকটা ঝটকা হয়তো নুসরাত দিল। আরও সরে দাঁড়াতেই নুসরাত এসে জড়িয়ে ধরল। দ্বিতীয়বারের মতো ঝটকা খেয়ে শক্ত হয়ে গেলেন তিনি। নুসরাত শুধালো, বড় বাবা, আপনাকে একটা চুমু খেতে পারি? ভদ্রলোক নিজের থেকে উচ্চতায় খাটো মেয়েটার দিকে তাকালেন। চোখ দুটো বিস্মিত। তাকে চূড়ান্ত থেকে চূড়ান্ত পর্যায়ে বিস্ময়ে পৌঁছে দিয়ে নুসরাত অনুমতির তোয়াক্কা না করেই ক্লিন শেভ করে রাখা গালে চুমু বসালো শব্দ করে দুটো। হেলাল সাহেবের থেকে দূরে সরে আসতে আসতে প্রশ্ন করল, কি স্কিনে অ্যাপ্লাই করেন এত ভালো স্কিন? খ্যাক করে উঠলেন তিনি। কি ব্যবহার করব? কিছুই করি না। সোহেদ সাহেব বললেন, আরশের বিয়ের উপলক্ষে আজ সকালে আমি নিভিয়া লাগাতে দেখেছি ডোলে ডোলে। হেলাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন, বললেন, হ্যাঁ বললেই হলো, লাগিয়েছি। তুই চোখে দেখিস ঠিক মতো? আমার স্কিন এমনিতেই ভালো, কিছু লাগাতে হয় না। হেলাল সাহেব কথা শেষ করতে লিপি বেগম এসে হাজির হলেন। তাড়া দিলেন সবাইকে, খাবার খেতে বসো, অনেক রাত হয়েছে। হেলাল সাহেব ভাবলেন, নুসরাত এই দৌড় দেবে খাবারের টেবিলের দিকে, হামলে পড়বে খাবারের উপর। কিন্তু তাকে অবাক করে দিয়ে সে দৌড় দিল না। তার মতো হেঁটে গেল ডাইনিং এর দিকে। নাসির সাহেব হুইল চেয়ার নিয়ে এসে দাঁড়িয়েছেন। পেছনে ইশরাত দাঁড়ানো। নাসির সাহেবের সাথে চোখাচোখি হতে অপরাধবোধে চোখ সরিয়ে নিলেন ভদ্রলোক। সোহেদ সাহেব হেলাল সাহেবের পাশ ঘেঁষে যেতে যেতে বললেন, অনেক বছর তো হলো রাগ অভিমানের, এবার এইসব শেষ করুন। রাগ অভিমান ভালো কিছু বয়ে আনে না, সম্পর্ক শেষ করে দেয় গোড়ো থেকে। আপনি নিজেও জানেন মেজো ভাইয়ের দোষ কখনোই ছিল না। আব্বা যদি এই বিয়ে না পড়াতেন তাহলে উনি তো বলতেনও না, কখনো আবদারও রাখতেন না। আব্বা বিয়ে পড়ালেন, আপনি ভাইকে বাড়ি থেকে বের করে দিলেন, ভাইও চলে গেলেন। আজ পর্যন্ত ওই বাড়িতে পা রাখেননি। আম্মা মারা গেল, তবু উনি গেলেন না। আপনি না হয় এবার এইগুলো মিটমাট করুন। বাচ্চাগুলো বড় হয়েছে, তাদের এখন সংসার হবে। কিছুদিন পর জাইন আরশের ঘরে সন্তান হবে। আপনাদের দুজনের নাতি নাতনি আসবে। তারা এসে কি দেখবে? নানা দাদা কথা বলে না একে অপরের সাথে। আর কতদিন এইভাবে জীবন চলে না কখনো বড় ভাই। রাগ গোসা ছাড়ুন, এসব আর কতদিন চেপে রাখবেন? হেলাল সাহেব সোহেদ সাহেবের কথার উত্তর দিলেন না। 1 পা 2 পা করে আগালেন নাসির সাহেবের দিকে। নাসির সাহেব এতক্ষণ তাকিয়েছিল, এবার চোখ সরিয়ে নিলেন। হেলাল সাহেব দাঁড়ালেন তার সামনে। চোখাচোখি হলো দুজনের। টু শব্দটি হলো না দুজনের মুখ দিয়ে। অনেকক্ষণ চেয়ে রইলেন। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটায় গিয়ে ঠেকলো। 2 ভাই তখনও তাকিয়ে। বহু বছরের রাগ অভিমান অভিযোগগুলো গলে পানি হতে সময় লাগলো। ইশরাত নাসির সাহেবের হাত চেপে ধরতে তিনি উঠে দাঁড়ালেন তার গায়ে ভর দিয়ে। হেলাল সাহেব 2 হাত মেলে ধরতে অনেক বছর পর 2 ভাই গলা মিলালেন, বুক জড়িয়ে ধরলেন একে অপরের। ভাইদের মিলন মেলা দেখে নির্বিশেষে চোখে জল। বাড়ির মহিলাদের চোখেও পানি দেখা গেল। ইশরাত তখনও বাবাকে ধরে রেখেছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে লাঠি হয়ে। জায়েনকে দেখা গেল তাদের পাশে দাঁড়ানো। নুসরাত টেবিলের উপর এক ঠ্যাং তুলে বসে আছে, আবার তা নামিয়ে বসলো। আগের স্বভাব এখনো পাল্টায়নি। সময় লাগছে অনেক কিছু বদলাতে। গরুর গোস্ত 1 টুকরো মুখে ঢুকিয়ে চিবলো আরাম করে, তারপর আরেক টুকরো। দুজনে জড়িয়ে ধরে দুঃখ বিলাস চলল অনেকক্ষণ। নুসরাত এত ইমোশনাল দৃশ্যপট মেনে নিতে না পারায় চোখ সরালো। সরিয়ে প্লেটে নিজের জন্য খাবার বাড়তে লাগলো। এর মধ্যে একে একে এসে বসতে দেখা গেল বাড়ির সবাইকে। হিলাল সাহেবের এক পাশে নাসির সাহেব, অন্য পাশে ইশরাত। ইশরাতের পাশেই জাইন বসেছে। নুসরাত নিজের মতো করে এক কোনায় বসা। সে কারোর দিকে ধ্যান দিল না। খাবার খাওয়ার সময় কারোর কেন্দ্রবিন্দু হতে চায় না সে। তার ডান পাশে চেয়ার টেনে বসলো আরশ, বাঁ পাশে ইরহাম।
আহান আর আমিরাকে খাবারের টেবিলের আশেপাশেও দেখা গেল না কোথাও। রোমানা খাতুন বসলেন হেলাল সাহেবের মুখোমুখি চেয়ারে। খাবার বেড়ে দিল আজ হেলাল সাহেব। সবাইকে উদ্দেশ্য করলেন, ঝর্ণা, নাজমিন, রোহিণী, লিপি, তোমরাও বসে যাও। সব সময় ফাঁকা থাকা ডাইনিং টেবিল ভরপুর হয়ে উঠল। চেয়ার কম পড়ায় অনেকে সোফার উপর বসলো। সুফি খাতুন আরশকে ডিঙিয়ে নুসরাতের দিকে গেলেন। জিজ্ঞেস করলেন, কি বলেছি মনে আছে? নুসরাত দাঁতের দাঁত চেপে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আরশ নুসরাতের হাত থেকে চামচ নিয়ে প্লেটে ভাত বেড়ে দিল প্রথমেই। জিজ্ঞেস করলো, আর দেব? নুসরাত মানা করলো, আর নেবে না। গরুর গোস্তের বাটিটা টেবিল থেকে টেনে আনলো সে। নুসরাতের প্লেটে গোশত তুলে দিতেই সুফি খাতুন বললেন, একদিনেই দেখি বউয়ের গোলাম হয়ে গেলি। আরশ ভুরু উঁচিয়ে বলল, গোলাম? শুধু গোলাম দাদি? তাহলে তুই বউয়ের পালতু কুত্তা হয়ে যেতে চাস? হলে সমস্যা কোথায়? বিয়ে হতেই মাথায় চড়াচ্ছিস ডুগডুগিকে, মাথায় তবলা বাজাবে। বাজালে সমস্যা কোথায়? বাজাক না, আমার মাথায় তো বাজাবে। সুফি খাতুন কিছু একটা বিড়বিড় করে মুখ ফিরিয়ে নিলেন। আরশ আলগোছে মাংসের একটা পিস নিজের মুখে ঢোকালো। নুসরাতের উদ্দেশ্যে বলল, স্পাইস বেশি, আর দেব? খেতে পারবি? সমস্যা নেই, দেন। শিওর তো খেতে পারবি? নাক মুখ চূড়ায় তুলল। আরশের আশিক টাইপ কাণ্ড মেনে নিতে তার কষ্ট হলো। মাথা ঘোরাতে শুরু করলো। তবুও নিজেকে সামলে বলল, হ্যাঁ খেতে পারবো, আপনি দিন। হেলাল সাহেব বললেন, শাহেদের মেয়েটার বিয়ে দিতে চাচ্ছে শাহেদ। ভালো কোনো ছেলের সন্ধান থাকলে দিস তো নাসির। হেলাল সাহেবের কথায় জড়তা নিয়ে তাকালেন নাসির সাহেব। দীর্ঘদিনের দূরত্ব দুজনের মধ্যে জড়তা এসে গিয়েছে। সময় নিয়ে বললেন, ঠিক আছে। সোহেব সাহেব আগ বাড়িয়ে বললেন, সৌরভীর ভাই আছে তো আমাদের সোসাইটির, দেখতে পারেন। ছেলেটা ভদ্র সভ্য, বিভিন্ন অর্গানাইজেশন হয়ে ইভেন্ট হোস্টারে কাজ করে, বেতনও ভালো, কোয়ালিফাইড একটা ছেলে। আপনি চাইলে কথা বলতে পারেন নিজাম চাচার সাথে। কথা শেষে সোহেব সাহেব সরাসরি সৌরভীর দিকে তাকালেন, যে মাথা ঝুঁকিয়ে খাচ্ছিল। কি বলো তুমি মা, তোমার কোনো সমস্যা আছে এ বিষয়ে? সৌরভী মাথা তুলে তাকালো তড়িঘড়ি করে। সুফি খাতুন ফোড়ন কেটে বললেন, ও ছোট মানুষ, কি বুঝবে এসবের? সৈয়দ সাহেব বললেন, ফুপি, ওর অনুমতি নেওয়া জরুরি, যেহেতু ওর ভাইয়ের বিয়ের কথা বলা হচ্ছে। ছোট মানুষ বড় মানুষ বলতে কিছুই নেই। নুসরাত, ইশরাত, আহান, মম, ইরহামের সবার যেমন অনুমতি নেওয়া হয় যে কোনো বিষয়ে, তেমনি ওর অনুমতি নেওয়াও জরুরি। বাড়ির বউ হিসাবে ওর মতামত নেওয়া আরও বেশি জরুরি। সৌরভী অপ্রত্যাশিত প্রশ্নে সামান্য ভরকেছে, তাই তোতলিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ভালো বুঝেন। এবার রোহিণী বেগম কথা তুললেন, বললেন, ভাবি বললেন মমর কথা। লিপি বেগম জিজ্ঞেস করলেন, কোন ভাবি? খোলসা করতে এবার ভদ্রমহিলা বললেন একে একে সব কথা। ওনার নাকি মমকে মাহাদির জন্য ভীষণ পছন্দ। এখন ছেলে মেয়ে রাজি থাকলে কথা আগানোর কথা ভাবছেন। মমরও তো অনেক বয়স হয়েছে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। মাহাদিও চোখের সামনে বড় হয়েছে, ওদের বিয়ে দিয়ে দিলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। মমো কিছু বলতে যাবে, ঝর্ণা বেগম চোখ পাকিয়ে থামিয়ে দিলেন। হেলাল সাহেব বললেন, আগের বারও আমি এই বিষয়ে কথা বলেছিলাম, মমো রাজি হয়নি, এবার রাজি হবে তো? ওরা রাজি না হলে তো আর বিয়ে দেওয়া যাবে না, মতের বিরুদ্ধে গিয়ে তো আর বিয়ে দেওয়া যায় না। ঝর্ণা বেগম ঝটপট বললেন, ও রাজি হবে না কেন? আপনারাই তো ওর ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাইও মেনে নেবে। হেলাল সাহেব মোমোর দিকে তাকাতেই সে অসহায় চোখ দুটো লুকিয়ে ফেলল। অনুমতি নেওয়ার ভঙ্গিতে হেলাল সাহেব শুধালেন, আমি কথা আগাবো মমো? মমো না করার জন্য তৎপর থাকলেও চেপে গেল। এর আগে মগজ ধোলাই করেছে দুই জামিলে তার। ছোটবেলার আত্মকাহিনী শুনিয়েছে, কিভাবে পেলে পুষে বড় করেছেন। এখন বড় হয়ে তাদের কথা না শুনলে সেই প্রমাণ করে দেবে ভাগনা কুটুম হারাম হয়। সেই ইমোশনাল ব্ল্যাকমেল নরম হৃদয়ের মমো মাথা দোলালো উপর নিচ। বলল, আপনারা যা ভালো বুঝে সিদ্ধান্ত নেবেন তাই আমি মেনে নেব, আমার কোনো দ্বিমত নেই। সোহেদ সাহেব শুধালেন, কোনো পছন্দ আছে? মমো দুই পাশে মাথা নাড়ালো। সবাই হাসি মুখ করে সরিয়ে নিল তারপর দৃষ্টি। আলোচনায় ব্যস্ত হলো কিভাবে কথা পারবে শাহেদ খানের কাছে বিষয়টা নিয়ে। ড্রয়িং রুমে থাকা ঘড়ির শব্দটা জানিয়ে দিল প্রায় 1টা বেজে গিয়েছে। একে একে সবাই এবার ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করলো।
নুসরাত চেরি ফল খাচ্ছিল। সোহেব সাহেব আকস্মিক তার হাতের মুঠোয় ক্যাশ কিছু টাকা ধরিয়ে দিলেন। চোখ তুলে সে তাকাতেই বললেন, ক্যাশ নেই আর, এইগুলোই ছিল, হঠাৎ তো সব হলো। নুসরাত হাতের টাকাগুলো গুনে গুনে দেখলো 15,000 টাকা। খুচরো আরো কিছু পয়সা আছে, সেগুলো হিসাব শেষে নিজের পকেটে পুরে রাখলো। হেলাল সাহেবকে জড়তা নিয়ে একবার নুসরাতের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল, আবার চোখ ফিরিয়ে নিলেন তিনি। তারপর এগিয়ে গেলেন সামনের দিকে, কার্ড এগিয়ে দিলেন তার দিকে। ভুরু উঁচিয়ে নুসরাত তাকাতেই বললেন, সালামি তোর। কত টাকা আছে? কার্ড হাতে নিতেই শুধালেন সে, নিজেই চেক করে নিস। বলা শেষে চলে গেলেন হেলাল সাহেব। রোহিণী বেগম আর ঝর্ণা বেগম তাড়া দিলেন সবাইকে ঘুমোতে যাওয়ার জন্য। সৌরভীর উদ্দেশ্যে বললেন, সৌরভী যাও, ওকে রুমে দিয়ে আসো। সৌরভী এগিয়ে এসে নুসরাতের হাত ধরতেই সে মানা করলো। হাত ছাড়িয়ে নিল আলগোছে মেয়েটার থেকে, বলল, সমস্যা নেই, আমি পারবো। সুফি খাতুন এগিয়ে আসলেন, কানের কাছে ফিস ফিস করে বলে উঠলেন, যা বলেছি মনে আছে তো? ওই যে ওই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে। চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। নুসরাত কপাল কুঁচকে তাকালো, বলল, তুমি বাসর নিয়ে পড়েছো কেন এইভাবে? নির্লিপ্ত কণ্ঠস্বর বয়স্কার, তোরা তো আর প্রথম পদক্ষেপে উঠবি না, আমাকেই তো অভিজ্ঞ হিসেবে তোদের পথ দেখাতে হবে। সুফি খাতুন আরো কিছু বলছিলেন, নুসরাত তার কথা কানেই তুলল না। ধূপধাপ পা ফেলে দৌড়ালো। দৌড়ে গিয়ে রুমে ঢুকতেই দেখলো একপাশে আরশ দাঁড়িয়ে, অন্য পাশে রোহিণী বেগম দাঁড়িয়ে আছে মূর্তির মতো। আরশের সাথে চোখাচোখি হতেই চোখ দূরে সরিয়ে নিল সে। সেকেন্ড কয়েক কাটলো। রোহিণী বেগম বললেন, ঘোমটা দিয়ে বসো নুসরাত আম্মা, আরশ আব্বা এসে ঘোমটা উঠাবে। নুসরাত ত্যক্ত শ্বাস ফেললো, নাক মুখ কুচকালো। কপালের পুড়ে যাওয়া অংশ এতে যেন আরেকটু গভীরভাবে দেখা গেল। তার নাক মুখ কুচকানো ঠেকল না ভদ্রমহিলার নিকট। টেনে নিয়ে গেলেন রোহিণী বেগম, বসিয়ে দিলেন বিছানার ওপর। লম্বা দোপাট্টা দিয়ে মুখের উপর ঘোমটা দিয়ে দিলেন। রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, আরশ আব্বা ঘোমটা তুলে ফেলুন তাড়াতাড়ি, বউয়ের চাঁদ মুখ দেখুন। দরজা আটকে দিতে গিয়ে দেখলো সৌরভী আর ইরহাম দাঁড়িয়ে। দুজনের দিকে ভুরু বুঝিয়ে তাকাতে ইরহাম বলল, কিছু বকশিস দেন ভাউ, এত কষ্ট করলাম আপনাদের বিয়ে নিয়ে। আরশ দরজা টেনে লাগাতে লাগাতে বলল, আগামীকাল দেব। ইরহাম মেনে নিল। সৌরভীকে বকলতাপা করে নিয়ে চলে গেল নিজেদের রুমে। দরজা আটকে এসেই আরশ গায়ের পাঞ্জাবিটা খুলে রাখলো কাউচের উপর। গায়ে রইল শুধু ট্রাউজার আর সেন্টু গেঞ্জি। ধীর পায়ে নুসরাতের দিকে এগিয়ে গিয়ে বসলো। নুসরাত তখনই বলল, আরশ ভাই ঘোমটা ওঠান তাড়াতাড়ি, এত সময় নিচ্ছেন কেন আপনি, স্লো মোশনে আসছেন নাকি? আরশ নুসরাতের ঘোমটা উঠালো। মুখোমুখি বসা থাকায় চোখাচোখি হলো কয়েক সেকেন্ডের জন্য। নুসরাত ফট করে চোখ দূরে সরিয়ে নিল। আরশ নুসরাতের দিকে ঝুঁকে আসলো। দুই হাত রাখলো নুসরাতের দুই পাশে। নিজের হাতের মধ্যে মেইলি দেহটা আবদ্ধ রেখে কানের লতিতে ঝুঁকে গিয়ে ঠোঁট রাখলো সে। বিড়বিড় করে উঠল, আমার বিশ্বাস হচ্ছে না, তুই এখন আমার, নুসরাত নাসির এখন আমার। আমি নিজেকে কিভাবে বিশ্বাস করাবো তুই বল নুসরাত। নুসরাত মাথা সামান্য পিছিয়ে নিয়ে আরশের দিকে অদ্ভুতভাবে তাকালো। আরশ তখনও প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নুসরাতের দিকে তাকিয়ে। নুসরাত কি বলবে খুঁজে পেল না। সে বিশ্বাস করতে পারছে না, তাহলে নুসরাত কিভাবে বিশ্বাস করাবে তাকে? তার গম্ভীর মুখের ভাবনার মধ্যেই আরশ নিজের ঠোঁট রাখলো তার নাকে। এক হাতে চেপে ধরলো ঘাড়, হাতের আঙুলগুলো অনায়াসে স্পর্শ করলো নুসরাত নাসিরের চুল। আরশকে চোখ বন্ধ করে তখনও বিড়বিড় করতে শোনা গেল, আমার বিশ্বাস হচ্ছে না এটা তুই। যেন কোনো স্বপ্ন, ঘুম ভাঙলে সব শেষ হয়ে যাবে। এতটা শান্তি লাগছে কেন আমার বল? আরশ থামলো সেকেন্ড কয়েকের জন্য, তারপর ডাকলো, নুসরাত। নুসরাত আরশের কপালের চুল ছাড়া কিছুই দেখলো না। আরশকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করতে শোনা গেল, আমার কথা মনে হয়েছে তোর কখনো? না। আমার জন্য কেঁদেছিস কখনো? না। কাঁদিসনি? না। আরশ চোখ খুলে নুসরাতের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। মেয়েটার নাক থেকে ঠোঁট ছড়িয়ে বিড়বিড় করে উঠল, মিথ্যুক। পূর্ব। নাহিয়ান চোখ তুলে তাকালো। দৃশ্যপটে দেখা গেল রেস্টুরেন্টের ভেতরে, অভিজাত্যে মোড়ানো। ডাক অনুসরণ করে সামনে তাকাতেই নুসরাতের দেখা মিলল। কারাগারের সেই শ্যাওলা পড়া দেওয়াল নেই, শিক নেই, আছে শুধু ট্রান্সপারেন্ট গ্লাস। রাস্তার বাহিরে চলাচলকৃত গাড়িগুলো দেখা যাচ্ছে, মাঝে মাঝে শব্দ ভেসে আসছে রিকশার ক্রিং ক্রিং করে। ঠাট্টা করলো নাহিয়ান,
আজ নামের বিকৃতি ঘটালেন না যে? গায়ের কালো রঙের কোটটা খুলে রাখলো নুসরাত। চেয়ার টেনে বসার আগে নাহিয়ান উঠে তা বের করে দিল। নুসরাত টু শব্দটি করল না। ইন করে রাখা শার্টের একটা বোতাম খুলে ফেলল। এসির ঠান্ডা বাতাসে নিমিষেই ঠান্ডা হয়ে আসলো শরীর। টেবিলের উপর রাখা পানি এক নিঃশ্বাসে খেয়ে তা আবার রেখে দিল। শার্টের হাতা গুটিয়ে শুধালো, আবার কেন দেখা করার কথা বলে পাঠিয়েছেন? সময় নিন, একটু শ্বাস ফেলুন, তারপর বলছি। নুসরাত চোখের চশমাটা খুলে রাখলো টেবিলের উপর। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, সময় নেই পূর্ব, অনেক কাজ ফেলে এসেছি। কাজ পরেও করা যাবে, এত হাইপার হচ্ছেন কেন? মেইন টপিকে আসুন পূর্ব, এত সময় নিচ্ছেন কেন? পুরোশালী পুরো ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হাসলো নাহিয়ান। বলল, আপনি জানেন আমি কেন আপনাকে আবার ডেকে পাঠিয়েছি। নুসরাত কপাল কুঁচকাল। চোখের আকার সরু হয়ে আসলো নিমেষেই। দাঁড়িয়ে পড়ল তড়িৎ। কণ্ঠস্বর আগের মতোই রইল। এই বিষয় ছাড়া আপনার আর কোনো কথা নেই পূর্ব? না, আমি আপনাকে বিষয়টা নিয়ে কথা বলতে মানা করিনি। সমস্যা কোথায়? সমস্যা নেই কোথায়? নাহিয়ানের কণ্ঠস্বর খানিকটা উঁচুতে উঠল, তাও আবার সামান্য মাত্রার। বলল, আপনাকে পছন্দ করি আমি। নুসরাতের তিরিক্ষি কণ্ঠ ভাসল, আমাকে জিজ্ঞেস করে আপনি আমাকে পছন্দ করেছিলেন? এর দায়ভার তো আমার না, সম্পূর্ণ আপনার। নাহিয়ান শ্বাস ফেলল। বলল, আপনি আগে বসুন নুসরাত। বসার মতো পরিস্থিতি আপনি রাখলেন কোথায় পূর্ব? নাহিয়ান সেই কথার প্রতি উত্তরে কিছুই বলল না, উঠে দাঁড়ালো। ও পাশের ব্যক্তি কিছু বুঝে ওঠার আগে চেপে ধরে চেয়ারে বসিয়ে দিল। নুসরাত চোখ পাকিয়ে শাসালো। কণ্ঠস্বর কঠিন করে নিষেধাজ্ঞা করল, গায়ে হাত না দিয়ে কথা বলুন। নাহিয়ান চেয়ার সহ নুসরাতকে টেনে এনে বসালো তার পাশে। চোখ বন্ধ করে সময় নিল, তারপর তাকালো সরাসরি নুসরাতের চোখে। চোখ দুটো তাকিয়েছিল তার দিকে, চোখাচোখি হলো নিমেষেই, যেন জ্বালিয়ে আঙ্গার করে দেবে। নাহিয়ান সেসবের তোয়াক্কা করলো না। স্পষ্ট কণ্ঠে জানালো, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার মত কি এই বিষয়ে? বিয়ের প্রস্তাবের উত্তর সেকেন্ডের ভেতরে আসলো। আমি এর আগেও এই বিষয়ে আমার মতামত জানিয়েছি, আমি আবারও জানতে চাচ্ছি। নাহিয়ানের দৃষ্টি প্রশ্নাত্মক। নুসরাত সেদিকে ফিরেও তাকালো না। বলল, আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই আমি। নাহিয়ান দাঁতে দাঁত চেপে হিসি উঠল। সমস্যা কোথায় আপনার? আরশের অপেক্ষায় এখনো বসে আছেন? ওকে চান আপনি? বলুন বলুন। নুসরাত কঠোর স্বরে নাহিয়ানের নাম ধরে ডাকলো। পূর্ব, আপনি? অতি উৎসাহী কণ্ঠে নুসরাতের কথা পুরানোর জন্য সে তাড়া দিল, হ্যাঁ কি আমি খারাপ এটা বলবেন? নুসরাত মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নাহিয়ান সতর্ক করল, আমার দিক থেকে এইভাবে মুখ ফেরাবেন না নুসরাত, আমি এই বিষয়টা সহ্য করতে পারি না। নাহিয়ান থামলো সেকেন্ড কয়েকের জন্য। নুসরাতকে জিজ্ঞেস করলো, আপনাকে আমি গত 6 বছরে কতবার বিয়ের প্রস্তাব দিয়েছি, আপনার কাছে তার হিসাব আছে? নুসরাত সেই কথার উত্তর দিল না, মুখ ঘুরিয়ে রাখলো অন্যদিকে। নাহিয়ান বলল, 494 বার। এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আর কতবার আপনি আমাকে ফিরিয়ে দেবেন? দেওয়ালে এতবার মাথা ঠুকলে তো দেওয়ালে এক চিলতে ফাটলের সৃষ্টি হয়। আপনার মনে আমার জন্য এতটুকুও হলো না? সিমেন্টের মতো একটা জায়গায় অটল থাকা নুসরাতের উত্তর আসলো না। নাহিয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। টেবিলের উপর হাত ঠেকিয়ে বসে রইল অনেকক্ষণ। নুসরাত সেই যে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তার দিকে তাকায়নি। ট্রান্সপারেন্ট গ্লাসের ওপাশে চেয়ে আছে। বহু পূর্বে করা অর্ডারের ওয়েটার এখন নিয়ে আসলো টেবিলের উপর গোলাপি রঙের অতিরিক্ত হুইপড ক্রিম দিয়ে এক টুকরো কেক। নাহিয়ান ঠেলে দিল নুসরাতের দিকে। মৃদু আওয়াজ করে বলল, নেন খান। নাহিয়ানের ডাকে চোখের পলক পড়ল না। সে চেয়ে রইল বিকালের শেষ আলোর দিকে। আবারও লোকটার স্বর ভেসে এলো, খাবারের উপর রাগ করতে নেই, খান। খাবো না। খেয়ে ফেলুন নুসরাত, আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? আমি কোথায় দিলাম? আপনি দিচ্ছেন না? প্রশ্ন শেষ করেই শ্লেষাত্মক ভঙ্গিতে অট্টহাসিতে হেসে উঠল। নুসরাতের থেকে উত্তর আসলো সেকেন্ডের ভেতর, না, আপনি নিজ উদ্যোগে তা নিজের করে নিচ্ছেন। যান, সব দায়ভার আমার, এবার খেয়ে ফেলুন। নুসরাত 2 হাত টেবিলের উপর রেখে নাহিয়ানের দিকে তাকালো। মলিন চোখ দুটোর দিকে তাকিয়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার জন্য কষ্ট হয় আমার পূর্ব? কেন আমার মতো একটা মেয়ের পিছু নিচ্ছেন? এখনো সময় আছে, ভালো একটা মেয়ে বিয়ে করে সুন্দর জীবনযাপন শুরু করুন। সম্ভব না।
নুসরাত অতিরিক্ত হুইপড ক্রিম মিশ্রিত কেকটা নিচ্ছে না দেখে নাহিয়ান বলল, পেস্ট্রি না খেলে আমি খাইয়ে দেব। আপনি নিশ্চয়ই সেটা পছন্দ করবেন না? নুসরাত কথা বাড়ালো না। চামচ দিয়ে পেস্ট্রি এক টুকরো মুখে ঢোকালো, বলল, ভদ্রলোক হয়ে উঠুন, খারাপ কাজ ছেড়ে দিন। নুসরাত আরও কিছু বলতে নেবে, কথা কেটে দিল নাহিয়ান। বলল, ছেড়ে দেব, সব খারাপ কাজ ছেড়ে দেব, সব। আপনি যা বলবেন তাই করব। কিন্তু নুসরাত শুধালো, কিন্তু কি? আমার হয়ে যান, আপনার জন্য আমি সব ছেড়ে দেব, আমাকে বিয়ে করে ফেলুন। নুসরাত হাসলো ঠোঁট বাঁকিয়ে। আগের তুলনায় স্বাস্থ্যটা ভালো হওয়ায় গাল দুটো ফুলে উঠল। নাহিয়ানের কাছে দেখতে আকর্ষণীয় লাগলো। বিয়ে করব কিভাবে বলুন পূর্ব? আমি তো বিবাহিত, আপনার ডিভোর্স হয়ে গিয়েছে। তবুও খারাপ দেখায় না একজন ছেড়ে যেতেই আরেকজনের ঘাড়ের উপর চেপে বসা? আমার কাছে বিষয়টা লজ্জাজনক মনে হয়। বিয়ে করা কোনো জরুরি ফ্যাক্ট না আমার কাছে। বিয়ে করে লাভ কি? নাহিয়ান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, বলল, বিয়ে করা আপনার কাছে জরুরি ফ্যাক্ট না নুসরাত? সমাজে ডিভোর্সি নারীদের মানুষ সহজ চোখে নেয় না। এই বিষয়ে আমার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। যেহেতু আমার নারীবাদী মন সংগ্রাম করেছে এই বিষয়ে কথা বলতে, তাই শর্ট করে একটা কথা বলি। ডিভোর্সি নারীদের যেহেতু সমাজ সহজ চোখে নিবে না, তাহলে পুরুষকে কেন নেবে? দুজনকেই সমান চোখে দেখা উচিত। কিন্তু এমন না আমাদের সোসাইটি। তারা শুধু মেয়েটাকে দোষী ভার করে, ছেলেটাকে কোনো দায়ভার দেয় না, দোষ দেয় না। প্রকৃতপক্ষে দুজনেই সমান দোষী। কথা শেষ করে নুসরাত হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। সন্ধ্যা 6টা বাজে। বাহিরে সাজ নেমেছে অনেক পূর্বে। ভুরু দুটো কুঁচকে যায়, এত তাড়াতাড়ি এত সময় গেল কিভাবে? চলে যাওয়ার সময় হয়ে এসেছে ভেবে উঠে দাঁড়ায় সে। নিজের হান্টার গ্রেন্ড কালার হ্যান্ডব্যাগটা তুলে নেয় হাতে। চোখের চশমা এঁটে নাহিয়ানের দিকে তাকায়, বলে, আমার কাছে যদি আরেকটু সময় থাকলো তাহলে এই বিষয় নিয়ে দীর্ঘ আলাপে বসতাম। আজ উঠি তাহলে, অনেক দেরি হয়ে গিয়েছে। কথা শেষে ওয়েটারকে ডাক দেয় সে। এক্সকিউজ মি। ওয়েটার এগিয়ে আসতেই নুসরাত কার্ড এগিয়ে দিল। নাহিয়ান বাধা দেওয়ার প্রচেষ্টা করে, তা খাটল না নুসরাতের ওপর। সে চোখ পাকিয়ে বলল, আজ আমার পক্ষ থেকে ট্রিট। কিছু খেতে চাইলে অর্ডার করে ফেলেন ঝটপট। নুসরাত নাসিরের পক্ষ থেকে এরূপ অফার আসে না, খুবই কম আসে। আমি খুব টাকার হিসাবই। নাহিয়ান দুই পাশে মাথা দোলালো, সে কিছুই অর্ডার করবে না বলে। শুধালো, আমার প্রস্তাবের উত্তর কি? ঠোঁট এলিয়ে হেসে মুখ ফিরিয়ে নিল। পিয়াজ মেশিনে কার্ড দেওয়ার আগে ওয়েটার জানালো, ম্যাম, বিল পে করা হয়ে গিয়েছে, আপনাকে পে করা লাগবে না। নুসরাত কথা বাড়ালো না, হ্যান্ডব্যাগটা বগল দাবা করে এগুলোর সামনে। পিছে থেকে নাহিয়ান তার যাওয়ার দিকে চেয়ে রইল। মার্বেল টাইলসের ঘর্ষণে তোলা লুই ভিটানের স্টিলেটার শব্দ হারিয়ে গেল বাতাসের সাথে। তার সাথে মিলিয়ে গেল নুসরাত নাসিরের গায়ের সুগন্ধি। তখন চারিদিক থেকে ভেসে আসলো মাগরিবের আজান। নাহিয়ান হাসলো। এই তো শেষ দেখা ছিল তাদের। সেদিনের দেখাটা আরেকটু দীর্ঘ হলে মন্দ হতো কি? হতো না। নুসরাত নাসির বেঁচে থাকলে কি পৃথিবীর অবসান ঘটতো না? তাহলে নুসরাত নাসির কেন হারিয়ে গেল? নাহিয়ানের সেই প্রশ্ন তার মনের ভেতর রয়ে গেল, উত্তর আসে না। ফজরের আজানের শব্দ আসলো তার মধ্যেই। উঠে বসলো সে শক্ত খাটিয়ে থেকে। ছোটখাটো জানালার ওপাশে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে তারারা উকি দিচ্ছে, যেন উজ্জ্বল নক্ষত্রগুলো মিটমিটিয়ে হাসছে। দিনের আলো ফুটে যাবে কিছুক্ষণের মধ্যেই। নাহিয়ান উজ্জ্বল নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে রইল সময় নিয়ে। দেখতে সেগুলো কোনো প্রজ্বলমান দীপ্তির মতো লাগছে। চার দেওয়ালের আড়ালে থাকা শিকের মধ্যে দিয়ে সেই উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে দেখতে নাহিয়ানের মনের কোণে কারোর চোখের কথা মনে হলো। উজ্জ্বল নক্ষত্রের মতো সেই চোখগুলো অন্ধকারে দেখলে মনে হয় কুচকুচে কালোমণি, আর আলোর ছটা পড়লে মনে হয় সামান্য বাদামি। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল উপরের দিকে। ঠোঁটে হাসির ছটা। সামনে দেখতে পেল এক ঝলক নুসরাত নাসিরের। সে ঠোঁট এলিয়ে হাসলো। আজকাল এমন বিভ্রম একাধিকবার হয়। হাঁটতে বসতে সে দেখতে পায় মেয়েটার মুখ। এত আকর্ষণীয় ঠেকে চেহারাটা শব্দে বায়ন করা মুশকিল। হাজার স্মৃতি মনে করা নাড়ল। এই তো সেদিন তার আর নুসরাতের শেষ দেখা হয়েছিল। এই সেদিনে তো তাদের আলাপ হয়েছিল। এই তো সবে সেদিন। বোঝার জো নেই, এত তাড়াতাড়ি 5টা বছর কেটে গেল চোখের পলকে। সময় এত তাড়াতাড়ি কেটে যায় কেন? সময় না কাটলে তো এত তাড়াতাড়ি নুসরাত নাসির পাড়ি জমাতো না ওপারে।
হাতটা তুলে চোখের উপর রাখতে নাহিয়ানের অনুভূত হলো তার চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট ছিঁড়ে আচানক বের হয়ে আসলো শ্লেষ মিশ্রিত হাসি। হা হা করে হেসে উঠল বহুদিন পর, পাগলের মতো হাসলো। বিড়বিড় করে উঠল, নুসরাত নাসির, নুসরাত নাসির, আমার অপ্রিয় নুসরাত নাসির, আপনি যেতে যেতে আমাকে কারাবাস নিশ্চিত করে গেলেন। আপনি আমাকে ধ্বংস করে দিলেন, আর আমি সেই ধ্বংসের এক মুঠো ছাই আপনার হাতে তুলে দিতে তৎপর হয়ে বসে আছি। আপনার আমার দেখাটাকে সৃষ্টিকর্তা আমাকে ধ্বংস করার জন্যই করিয়েছিলেন। নাহিয়ান থামলো, পাগলের মতো হাসতে হাসতে আকাশের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে থেকে রবের উদ্দেশ্যে বলল, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি যদি আমাকে সৃষ্টি না করতেন, আমাকে জন্ম নেওয়ার সুযোগ না দিতেন, তাহলে আমি আপনার এত সুন্দর সৃষ্টির দেখা পেতাম কিভাবে? আপনিই বলুন। ইউ আর বেস্ট প্ল্যানার আল্লাহ, আই লাভ ইউ। নাহিয়ান ঠান্ডা পানি দিয়ে অজু করলো সময় নিয়ে, পায়ে পানি ঢাললো, পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালো। ঠোঁটে কিঞ্চিত হাসি তার। দীর্ঘ সময় নিয়ে সে সূরা পাঠ করলো। রুকু দিয়ে সেজদায় যেতে ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে টপ টপ করে ঠান্ডা মেঝেতে পানি পড়ল। নাহিয়ানের ফিসফিস করে আওয়াজ ভেসে এলো, নুসরাত নাসির কেন আমার হলো না? ওকে না পাওয়ার আক্ষেপ আমি কিভাবে মেটাবো, আপনিই বলুন। নাহিয়ানের আক্ষেপ মিশ্রিত করুণ স্বর ভোরের শীতলতার সাথে মিশে গেল। সে জানতে পারল না, যার জন্য সে এই কারাবাস গ্রহণ করেছে, যার জন্য এই বিভ্রমে তার দিন কাটছে, যার জন্য সে ধ্বংস হওয়ার পথে, সেই নুসরাত নাসির বেঁচে আছে, নিজের ঘরে আছে, নিজের বিবাহিত জীবন সুখে কাটাচ্ছে। নাহিয়ান আবরার পূর্ব কোনো কিছু ঘুণাক্ষরেও টের পেল না। সো গাইস, এইটা হচ্ছে গিয়ে পর্ব সংখ্যা 63, আর পরবর্তী পর্ব আসলে আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। বেশি বেশি কমেন্ট করো। আল্লাহ হাফিজ, বাই বাই। আর হ্যাঁ, নাহিয়ানের জন্য আমার সত্যি ভীষণ খারাপ লাগছে।